আজকের টপিক বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সংস্থাপক ছিলেন গৌতম বুদ্ধ। শাক্য বংশের রাজা শুদ্ধোধন এবং কলিয়া বংশের রাজকন্যা মহামায়া দেবীর বিবাহের পর 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক স্থানে শাল গাছের নিচে গৌতম বুদ্ধের জন্ম হয়। গৌতম বুদ্ধের ছোটবেলার বা ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ এবং তার অন্যান্য নামগুলি ছিল তথাগত, শাক্যমুনি এবং বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছিলেন, একজন ঋষি তার ভবিষ্যৎবাণী করেন যে জন্মের 7 দিন পর তার মা মারা যাবেন এবং হয় সে খুব বড় পরিমাপের রাজা হবেন এবং না হলে খুব বড় মাপের সন্ন্যাসী হবেন। তো 7 দিন পর তার মা মারা যায় এবং গৌতম বুদ্ধ তার বৈমাত্রেয় মা বা তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে মানুষ হন। ঋষির ভবিষ্যৎবাণী শুনে রাজা শুদ্ধোধন একটু চিন্তিত ছিলেন, যদি পুত্র সন্ন্যাস গ্রহণ করে তাহলে এই রাজপাট কে সামলাবে। তাই সিদ্ধার্থকে নানা রকম সুযোগ সুবিধা এবং সুখে ভরিয়ে রেখেছিলেন। সিদ্ধার্থ সেই জন্য 16 বছর বয়সে বিবাহ দিয়ে দেন। সিদ্ধার্থের ভাই কাকার ছেলে দেবদত্তের বোনের সাথে যশোধরা বা যশোদার সাথে বিবাহ দিয়ে দেন। যশোদার দুটি ডাকনাম ছিল, একটি হলো গোপা আর একটি হলো বিমা, এবং পুত্র সন্তানের জন্ম হয়, নাম হয় রাহুল। রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ গৌতম থাকতেন রাজপ্রাসাদের ভেতরে। তার পিতা চাইতেন না জীবনের কোনো দুঃখ কষ্টে কোনো ছবি তার চোখে পড়ুক, তাই প্রাসাদের বাইরে যাওয়া তার জন্য প্রায় নিষিদ্ধ ছিল। কিন্তু একদিন সিদ্ধার্থ রথে চেপে নগর ভ্রমণে বের হলেন এবং সেই ভ্রমণে জীবনের 4টি গভীর সত্য প্রত্যক্ষ করলেন, নিজের চোখে দেখলেন। এটাকে বলা হয় 4 সাইট অফ লাইফ। প্রথম দর্শনে তিনি একজন বৃদ্ধ মানুষকে দেখলেন, দেহ কাঁপছে, চুল সাদা, চলাফেরা করতে কষ্ট হচ্ছে। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন রথচালককে, এ মানুষটি এমন কেন? রথচালক বলল, এটাই বার্ধক্য, একদিন সবাইকে এই অবধি পৌঁছাতে হবে। তাই সিদ্ধার্থ বুঝতে পারল যে যৌবন চিরস্থায়ী নয়। কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় দর্শনে একজন অসুস্থ মানুষকে দেখতে পেলেন এবং যন্ত্রণায় কাতর, শয্যাশায়ী। রথচালক জানালো, এটা হলো রোগ। ধনী গরিব সবাই রোগে ভোগে। সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগলো, মানুষের সুখ এত ক্ষণস্থায়ী কেন? তৃতীয় দর্শনে একজন মৃত ব্যক্তিকে দেখতে পেলেন, একটা মৃতদেহ। রথচালক বলল, এটাই হলো মৃত্যু, জন্ম নিলে মৃত্যুও অনিবার্য। এই দৃশ্য সিদ্ধার্থের মনে গভীরভাবে এক ছাপ ফেলে। জীবনের শেষ পরিণতি নিয়ে তিনি চিন্তায় খুব মগ্ন হয়ে যান। কিছু দূর যাওয়ার পরে চতুর্থ দর্শনে একজন সন্ন্যাসীকে দেখতে পায়। সর্বশেষে তিনি একজন শান্ত মুখের সন্ন্যাসীকে দেখলেন, সংসারের মোহমায়া ত্যাগ করে সত্যের অনুসন্ধানে রত। রথচালক বললেন, তিনি দুঃখ থেকে মুক্তির পথ খুঁজছেন। সিদ্ধার্থের মনে তখন এক নতুন আশার জন্ম হলো যে দুঃখের থেকে মুক্তির পথ আছে। তারপর থেকেই সিদ্ধার্থ বাড়ি ফেরার পর তার বাবাকে বললেন যে আমি একজন সন্ন্যাসী হতে চাই, কিন্তু তার বাবা বললেন, নো ইউ কান্ট, মানে তুমি হতে পারবে না, তাহলে তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে এই রাজপাট কে সামলাবে। কিছু সময় পর সিদ্ধার্থ তার এই দুঃখ কষ্টের কারণ বুঝতে পারলেন এবং তিনি তার রাজপ্রাসাদ, স্ত্রী যশোদা এবং পুত্র রাহুলকে পিছনে রেখে একজন সন্ন্যাসী হয়ে গেলেন। 29 বছর বয়সে ঘোড়া কণ্টক এবং সারথী চন্নাকে নিয়ে লুম্বিনীর শেষ প্রান্ত অনুপিয়া নামক গ্রামে অনমা নদী পর্যন্ত সারথী চন্না এবং কণ্টককে ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। লুম্বিনী থেকে কিছু দূর বৈশালীতে আসার পর তার প্রথম গুরু হন আলার কলাম বা আলার কালমা। তিনি ছিলেন সাংখ্য দর্শনের গুরু। সাংখ্য দর্শন আর পূর্ব মীমাংসা এই দুটি এমন ফিলোসফি যা বেদে বিশ্বাস করে কিন্তু ভগবানে বিশ্বাস করে না। আলার কলমার কাছে 1 বছর থাকার পরে সিদ্ধার্থ খুব পারদর্শী হয়ে ওঠেন
এবং আলারকলমা বয়স্ক হয়ে যাওয়া এবং বার্ধক্যের কারণে তিনি চাইতেন যে সিদ্ধার্থ তার আশ্রমের দায়িত্ব নিক। কিন্তু সিদ্ধার্থের মনে অনেক প্রশ্ন রয়ে গেছিল। তাই তিনি আরেকটু সেই প্রশ্নের উত্তরের খোঁজে তিনি উদ্রক রামপুত্রার কাছে দীক্ষা নেন। রাজগীরে তিনি ছিলেন যোগ দর্শনের গুরু এবং সিদ্ধার্থ সেখানে মেডিটেশন, যোগ দর্শন ইত্যাদি কিছু শেখেন। তারপরে তিনি উরুবেলাতে চলে আসেন 5 জন ব্রাহ্মণকে নিয়ে, কন্ডিন্য, বাপ্পা, ভাদিয়া, মহানায়া এবং ওসাগিকে সঙ্গে নিয়ে। সেই উরুবেলা নামক স্থানে একজন মহিলা নাম সুজাতা, তিনি তার সন্তান প্রাপ্তির জন্য নগরে ক্ষীর দান করে বেড়াচ্ছিলেন। তাই গৌতম বুদ্ধ সেই ক্ষীর গ্রহণ করেন এবং ক্ষীর গ্রহণ করার কারণে 5 জন ব্রাহ্মণ তাকে রাগ করে ছেড়ে চলে যায় সারনাথের দিকে। একটু কুইক রিভিশন করে নিই। তিনি লুম্বিনী ছাড়ার পর কোথায় আসেন? বৈশালীতে আসেন। তারপরে কোথায় আসেন? রাজগৃহে আসেন। গিরে আসেন, উরুবেলাতে আসেন। তারপরে তিনি সারনাথে চলে যান। তিনি তার জ্ঞান প্রাপ্তি কত বছর বয়সে করেন? 35 বছর বয়সে ভূমিস্পর্শ পজিশনে। এই যে এটা হলো ভূমিস্পর্শ পজিশন। কোথায় করেন? নিরঞ্জনা নদীর ধারে। নিরঞ্জনার বর্তমান নাম হলো ফাল্গু নদী। উরুবেলার জঙ্গলে একটা অশ্বত্থ গাছের নিচে, যেটা বোধগয়া বিহারে বর্তমানে আছে। কত দিনের তপস্যা? 7 সপ্তাহ বা 49 দিনের তপস্যা। তিনি তার প্রথম যে দীক্ষা দান করেন সেটা হয় পালি ল্যাঙ্গুয়েজ বা সারনাথের ঋষিপত্তনমে। এই যে প্রথম দীক্ষা দেন এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন এবং সর্বাধিক দীক্ষা দেন শ্রাবস্তিতে। আর অন্তিম উপদেশ দেন সুবোধকে। তার প্রমুখ অনুগামী আনন্দ তিনি রিকোয়েস্ট করেন যে মহিলাদের বৌদ্ধ সঙ্গে প্রবেশের জন্য। তাই তিনি প্রথম যাকে শিষ্য বানান তিনি হলেন তার বৈমাত্রেয় মা গৌতমী প্রজাপতিকে এবং বৈশালীর বধূ আম্রপালিও তার শিষ্য ছিলেন। বৌদ্ধ ধর্মের ফলোয়ার কারা কারা ছিল? বিম্বিসার ছিল মগধের, অজাতশত্রু মগধের, অশোক ছিল, প্রসেনজিৎ ছিল, উদয়ীন ছিল, কনিষ্ক ছিলেন এবং হর্ষাঙ্ক। গৌতম বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়। কুশিনারা নামক স্থানে, বর্তমানে দেওরিয়া, উত্তরপ্রদেশে 80 বছর বয়সে অর্থাৎ 483 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখ পূর্ণিমার রাত্রে তিনি মারা যান। হিরণ্যবতী নদীর ধারে মল্ল শাসকদের দ্বারা তার অন্তিম সংস্কার বা শেষ কাজ করা হয় এবং তার মৃত্যুর কারণ বলা হয় যে বুদ্ধ কুশীনগরের পথে পাভা নামক এক স্থানে অবস্থানকালে এক ভক্ত চুন্দ কর্মার পুত্রের বাড়িতে আহার গ্রহণ করেন। সেখানে পরিবেশিত খাদ্যকে পালি গ্রন্থে বলা হয়েছে শুকর মদ্বব। এই খাদ্য গ্রহণের পর বুদ্ধ গুরুতর অসুস্থ হয়ে যায় এবং পেটে ব্যথা ও রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এই জন্য গৌতম বুদ্ধ মারা যান। কোন পজিশনে মারা যায়? রিক্লাইনিং পজিশনে মারা যায়। শয়ন মুদ্রা, বাংলাতে বলা হয় শয়ন মুদ্রা। গৌতম বুদ্ধের অবশেষ 8 রাজাদের মধ্যে মিলিয়ে দেওয়া হয়। অজাতশত্রু মগধের, কপিলাবস্তু শাক্যদের ভিতর এবং বৈশালী লিচ্ছবি এবং বেত্ত দ্বীপের ব্রাহ্মণদের ভিতর, অক্কলাপ্পার বুলিদের ভিতর এবং পাভা এবং কুশিনারার মল্লগণের ভিতর, পিপ্পলি বনের মরিয়ার ভিতর এবং রামগ্রামের কলীয় বংশের ভিতর গৌতম বুদ্ধের অবশেষ বিতরণ করা হয়। আচ্ছা, আমরা এবার গৌতম বুদ্ধের প্রমুখ সিদ্ধান্তগুলো দেখব। 4টে নোবেল ট্রুথ অর্থাৎ
চারটে সত্য কি লাইফ ইজ ফুল অফ সরো, মানে জীবন হলো খুব দুঃখে ভরপুর। এই দুঃখের কারণ হলো ডিজায়ার এবং অ্যাটাচমেন্ট, মানে ইচ্ছা এবং আকর্ষণ। এই দুঃখকে শেষ করা যেতে পারে। এই দুঃখ শেষ করার একটাই পথ হলো, সেটা হলো অষ্টাঙ্গিক মার্গ, এইট ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ। রাইট ভিউ, সঠিক দৃশ্য, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবনযাপন এবং সঠিক ইফোর্ট এবং সঠিক স্মৃতি এবং সঠিক সমাধি। সমাধি অর্থাৎ মনোযোগ, সঠিক দিকে মনোযোগ। 10 শীল আছে, নন ভায়োলেন্স, অহিংসা, ট্রুথফুলনেস, নন স্টিলিং, সেলিবেসি, নন পসেসিভনেস, সিম্পল লিভিং, compassion towards all beings, moderation of food, mental discipline। ত্রিরত্ন বা থ্রি জুয়েলস, বুদ্ধ অর্থাৎ এনলাইটমেন্ট, ধম্ম অর্থাৎ ডক্টরিন, সঙ্গ কমিউন। আর তাছাড়াও বুদ্ধদের বিভিন্ন কনসেপ্ট ছিল পঞ্চশীল, ক্ষণিকবাদ, অনিত্যবাদ, অনন্তবাদ, কর্মা থিওরি এবং শূন্যবাদ। বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ বৌদ্ধ পরিষদ বা সভা, বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ ভিক্ষুগণ 4 বার সম্মিলিত হয়েছিল। এই সম্মিলিতগুলো হলো প্রথম কাউন্সিল বা প্রথম পরিষদ 483 খ্রিস্টপূর্বাব্দে সপ্তপর্ণিক গুহায় রাজগীরে মহাকাশ্যপের নেতৃত্বে অজাতশত্রু ছিলেন তখনকার বর্তমান রাজা। তখন গৌতম বুদ্ধের বাণীগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো সুত্ত পিটক এবং একটা হলো বিনয় পিটক। সুত্ত পিটক আবৃত করে আনন্দ এবং উপালি আবৃত করে বিনয় পিটক। দ্বিতীয় কাউন্সিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়। সব্যগামীর নেতৃত্বে কালাশক বা শিশুনাগ ডাইনাস্টির রাজা তখন ছিলেন। তখন অনুগামীরা স্থাবিরমাদিন বা মহাসংঘিকা নামক 2 ভাগে বিভক্ত হয়েছিলেন। তৃতীয় কাউন্সিল হয় পাটলিপুত্রে। মোগলিপুত্র টিসা ছিলেন সভা অধ্যক্ষ এবং রাজা ছিলেন অশোক। অভিধম্ম পিটকের সংকলন হয় এবং চতুর্থ কাউন্সিল হয় 98 খ্রিস্টাব্দে কুণ্ডলবনে কাশ্মীরে মিত্রের নেতৃত্বে এবং উপ অধ্যক্ষ ছিলেন অশ্বঘোষ। পরে বুদ্ধচরিত রচনা করেন এবং মাধ্যমিকা সূত্র রচনা করেন নাগার্জুন। কনিষ্ক ছিলেন তখনকার রাজা। তখন দুটো ভাগে ভাগ হয়, সেটা হলো হিনজান এবং মহাযান। আমরা হিনজানটাকে একটু দেখে নেব। হিনজান বিশ্বাস করতেন বুদ্ধের অরিজিনাল যে শিক্ষা, সেটাকে বিশ্বাস করতেন। তারা কোনো মূর্তি পূজায় সমর্থক ছিলেন না। তারা পালি ল্যাঙ্গুয়েজে তাদের ধর্ম প্রচার করতেন এবং তাদের দুটো ভাগ ছিল, একটা হলো বৈভশিকা আর একটা হলো সৌতান্ত্রিকা। এটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, জাভা, সুমাত্রা এবং বার্মা, থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে। আর মহাযান ছিল বুদ্ধের শিক্ষার দিনে তারা বিশ্বাস করতেন, কিন্তু তারা মূর্তি পূজাকে বিশ্বাস করতেন। তারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দিয়েছিলেন। দুটো ভাগে বিভক্ত ছিলেন, শূন্যবাদ এবং যোগাচার। এটা নর্থ ইন্ডিয়া মানে ভারতের উত্তর দিকে এবং চায়না, জাপান, কোরিয়ায় ইত্যাদি স্থানে ছড়িয়ে পড়েন। বজ্রযান, এরা বিশ্বাস করতেন যে মুক্তি কোনো ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমেই অর্জন করা যায়। কালচক্রযান, সহযান কালচক্রযান বা সহযান যেটা বাংলাতে ছিল, এবং তারা সেকশন অর্থাৎ সেটা জাপানে ছিল। বিভিন্ন রকমের স্তূপ, আমরা স্তূপ দেখে নেব।
আচ্ছা, স্তূপ কি? স্তূপের ভিতর বুদ্ধের অবশেষ এবং তার প্রিয় শিষ্যদের সম্পর্কিত কিছু অবজেক্ট মানে বস্তু রাখা থাকে। টাইপ অফ স্তূপ, রেলিক স্তূপ, যেটা হচ্ছে সাঁচি স্তূপ প্রদেশে আছে। এতে এতে বুদ্ধ এবং অন্যান্য ধার্মিক ব্যক্তিদের অবশেষ রাখা আছে। অবজেক্ট স্তূপ কি? এখানে বুদ্ধ এবং তার শিষ্যদের সম্পর্কিত বস্তু বা জিনিসপত্র রাখা আছে, যেমন বৈশালীতে আছে। মেমোরিয়াল স্তূপ, অনুরাধাপুর স্তূপ যেটা শ্রীলঙ্কাতে আছে, আর সিম্বলিক স্তূপ যেটা হলো এটা এটা লেহ স্তূপ হবে, ঠিক আছে, ওটা লেক স্তূপ হয়ে গেছে। আর ভাজা কেভ যেটা মহারাষ্ট্রে আছে, পিপরাহা স্তূপ যেটা উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, স্তূপকে আমরা একটু দেখে নিই। এই যে বাইরের যে গেট গুলো আছে, এগুলোকে বলা হয় তোরানা। এই যে এগুলোকে ইঙ্গিত দেওয়া আছে, এগুলোকে বলা হয় তোরানা। আর এই যে বাইরে যে স্টোন ফেন্সিং, অর্থাৎ এই যে পাথর দিয়ে ঘেরা যেগুলো আছে, এগুলোকে বলা হয় স্টোন ফেঞ্চ। আর এই ডোমের মতো যে অংশটা, এটা হলো স্তূপ ডোম। উপরে যে দুটো ছোট ছোট জিনিস এইখানে ভালো বোঝা যাচ্ছে, এটা হলো ছত্র। ছত্র। আর এই নিচের যে এই জিনিসটা, এই লম্বা ডান্ডির মতো, এটাকে বলা হয় ইয়াস্তি। আর এই চৌকো মতো যে জিনিসটা, এটাকে বলা হয় হার্মিকা। এখানে ভুল দেয়া আছে। আচ্ছা, বুদ্ধের জন্মকে কি দিয়ে চিহ্নিত করা হয়? সাদা হাতি, ষাঁড় আর পদ্ম ফুল দ্বারা চিহ্নিত করা হয়। মহাবিনিষ্ক্রমণ, যেটা বুদ্ধ যখন বাড়ি ছাড়েন, সেটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? এটাকে ঘোড়া দ্বারা চিহ্নিত করা হয়। এবং এনলাইটমেন্ট অর্থাৎ জ্ঞান প্রাপ্ত, সেটাকে কি দ্বারা চেনা হয়? বোধি ট্রি বা পিপল ট্রি বা অশ্বত্থ গাছ। ধর্মচক্র প্রবর্তন, যখন বুদ্ধ তার জীবনের প্রথম জ্ঞান বা উপদেশ দিয়েছিলেন, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আর মৃত্যুকে কি দ্বারা চিহ্নিত করা হয়? মৃত্যুকে স্তূপ দ্বারা চিহ্নিত করা হয়।